সবুজে মোড়া জঙ্গল, পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলপ্রপাত আর আদিবাসী সংস্কৃতির নিঃশব্দ গল্প। আজ আমরা চলেছি এমন এক জায়গায় যেটা এখনো ভিড়ের বাইরে, কিন্তু সৌন্দর্যে ভরপুর। নমস্কার বন্ধুরা, আমি চন্দন আর তোমরা দেখছো আমার চ্যানেল থার্স্টি আই। আজকের এই যাত্রা ছত্তিশগড় রাজ্যের এক অনবদ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন জগদলপুর। চিত্রকূটের গর্জন করা জলপ্রপাত থেকে শুরু করে তীরথগড়ের সিঁড়ি বেয়ে নামা জলধারা, চারিদিকের সবুজ অরণ্য আর বস্তার জেলার রাজকীয় ইতিহাস, সব মিলিয়ে জগদলপুর মানে প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য মিলন। তাই ব্যাগ গুছিয়ে মন খুলে বেরিয়ে পড়ো আমার সঙ্গে। আজ জগদলপুরকে অনুভব করি ক্যামেরার লেন্সে নয়, হৃদয়ের ভেতর দিয়ে। তো চলো শুরু করি আজকের সফর। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া থেকে 18005 সম্বলেশ্বরী এক্সপ্রেসে। প্রতিদিন রাত 10টা 10 এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে যায় এবং পরদিন রাত 10টায় জগদলপুরে পৌঁছয়। এই একটি মাত্র ট্রেন আছে সরাসরি হাওড়া থেকে জগদলপুর যাওয়ার। হাওড়া থেকে জগদলপুর হচ্ছে মোট 1162 কিলোমিটার, আর হাওড়া থেকে সম্বলপুর হচ্ছে 561 কিলোমিটার। তো বলা যেতে পারে মোটামুটি এটা হচ্ছে হাফ আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত 1 ঘন্টা লেট। প্রায় প্রতিদিনই 2 থেকে 2.5 ঘন্টা লেট করে পৌঁছয় এই ট্রেন জগদলপুরে। তো আজকে দেখা যাক কখন পৌঁছয়। সম্বলপুর ছেড়ে মহানদীর ওপর তৈরি পাওয়ার চ্যানেল রিজার্ভার পেরিয়ে ট্রেন ছুটে চলেছে। অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে, সম্বলেশ্বরী এক্সপ্রেসে কি প্যান্ট্রি কার আছে? উত্তরটা পরিষ্কার করে বলি, এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। মানে ট্রেনের ভেতরে রান্না করে খাবার বানানোর আলাদা কোনো ব্যবস্থা নেই। তাই বাড়ি থেকে খাবার নিয়ে আসার কথা অবশ্যই মাথায় রাখা দরকার। তবে এই ট্রেনে আছে আইআরসিটিসির ক্যাটারিং সার্ভিস। অর্ডার দিয়ে থাকলে সম্বলপুর, ঝারসুগুড়া, টিটলাগড় এবং রায়গড়া থেকে খাবার পাওয়া যাবে। আমি আগে থেকেই আমার পিএনআর নম্বর দিয়ে আইআরসিটিসির ক্যাটারিং অ্যাপে খাবার অর্ডার করে রেখেছিলাম। টিটলাগড় স্টেশনে খাবার এসে গেল সরাসরি আমার সিটে। খাবার তো অর্ডার দিয়েছিলাম, টিটলাগড়ে খাবার এলো। একটা মহারাজা থালি আর এটা হচ্ছে ফ্রাই মাশরুম, একটা ফ্রুটি, দই, টক দই, পাঁপড়। আচ্ছা, এই মহারাজা থালি নর্মাল থালির চেয়ে একটু বড় হয়। রাইস আছে, চাপাটি আছে, ডাল আছে, চানা একটা আছে, আর একটা তরকারি দিয়েছে। এটা একটা ডাল আছে, এটা পনির আছে, একটা পাম্পড়, এটা আচার। মোট পড়েছে 240 টাকা। এটা হচ্ছে রাইস, আর এটা পনির, মটর পনিরটা খুব সুন্দর টেস্ট হয়েছে, বেশ মিষ্টি মিষ্টি। এটা হচ্ছে চানা, এটা আছে ডাল। হাওড়া থেকে জগদলপুর এই রুটটা শুধু একটা ট্রেন যাত্রা নয়, এক আনন্দ আবেশে মন ভরে যাওয়া। চারপাশে দেখা সবুজ পাহাড়, ঘন বন আর আঁকাবাঁকা রেল লাইন। কখনো ট্রেন ঢুকে পড়ে টানেলের মধ্যে, কখনো গাছপালায় ঘেরা পথে, আবার কখনো
খোলা প্রান্তরে সূর্যের আলো পড়ে ঝিলমিল করে ওঠে ধান ক্ষেত। জানলার বাইরে তাকিয়ে মনে হয় প্রকৃতি এখানে কথা বলে। রাত 11:30 নাগাদ আমরা জগদলপুর পৌঁছে সোজা চলে গেলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে। এটা হচ্ছে হোটেল লক্ষ্মী প্যালেস। আর জগদলপুর স্টেশন থেকে অটোতে করে প্রায় 10 মিনিট লাগলো। আমি এটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি 2 দিনের জন্য। এসি রুম, এটা ওয়ার্ডরোব রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর ওয়াশরুম, টিভি আছে, এসি আছে, আর এই কিং সাইজের একটা ডাবল বেড। জগদলপুর স্টেশন থেকে হোটেল লক্ষ্মী প্যালেসের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। অটো করে আসতে ভাড়া লেগেছিল 200 টাকা। আজ সারাদিন ঘোরার জন্য একটা গাড়ি করে নিয়েছি। প্রথমে চলে যাব খুব কাছেই দান্তেশ্বরী মন্দিরে। এদিক থেকে এলাম, এই হচ্ছে দন্তেশ্বরী টেম্পল। সকালবেলা শুরুতেই হোটেল থেকে বেরিয়ে টেম্পল ঘুরে তারপরে যাব অন্যান্য জায়গাগুলোতে। মন্দিরের ভেতরে চলে এলাম। সকালবেলা তো কিন্তু বেশ ভিড় আছে এখানে। এই মন্দিরটি উৎসর্গিত মা দান্তেশ্বরীকে, যিনি দেবী দুর্গার এক শক্তিশালী রূপ এবং বস্তার রাজ পরিবারের কুলদেবী হিসেবে পূজিত। আসল মন্দিরটি এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। হিন্দু পুরাণ অনুযায়ী দান্তেশ্বরী মন্দির হল 51টি শক্তিপীঠের অন্যতম। বিশ্বাস করা হয় দেবী সতীর দাঁত ওই স্থানে পড়েছিল বলেই জায়গার নাম হয়েছে দান্তেওয়াড়া এবং দেবীর নাম দান্তেশ্বরী। দান্তেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা হয় প্রায় 14 শতকে বস্তারের রাজা অন্নম দেবের আমলে। দান্তেশ্বরী মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে বস্তারের বিখ্যাত দশেরা উৎসব। এটি ভারতের দীর্ঘতম দশেরা উৎসবগুলির অন্যতম, যা প্রায় 75 দিন ধরে চলে। আর এর ভেতরেই বস্তার রাজপ্রাসাদ। বস্তার রাজ্যের ইতিহাস প্রায় 600 বছরেরও বেশি পুরনো। এই রাজ্যের শাসক ছিলেন কাকতীয় বংশের রাজারা, যারা দীর্ঘদিন ধরে বস্তার অঞ্চলে শাসন করেছেন। বর্তমান রাজবাড়িটি মূলত 20 শতাব্দীর প্রথমার্ধে নির্মিত বলে ইতিহাসবিদদের ধারণা। বিশাল বড় একটা লেক, দালপাত সাগর। জগদলপুরের বিখ্যাত একটা জায়গা, যেটা দেখার জন্য বহু মানুষ এখানে আসেন। এই যে পরিষ্কার হচ্ছে লেকের পানা ফানা নোংরা। এই লেকটা নির্মিত হয়েছিল প্রায় 200 বছর আগে বস্তার রাজপরিবারের রাজা দলপত দেবের নাম অনুসারে। লেকের চারপাশে ঘিরে রয়েছে সবুজ গাছপালা, খোলা আকাশ ও শান্ত জলরাশি। বর্তমানে দলপত সাগর একটি জনপ্রিয় পর্যটন ও বিনোদন কেন্দ্র। জগদলপুর শহরের একেবারে কাছে সবুজে ঘেরা বস্তার জেলার মধ্যে লুকিয়ে আছে এক শান্ত স্নিগ্ধ জলপ্রপাত, চিত্রধারা জলপ্রপাত। দূর থেকে দেখলে মনে হবে এক জঙ্গল পাথর পাহাড়ের গায়ে জল রঙের আঁকা কোনো এক ছবি, আর কাছ থেকে দেখলে মনে হবে প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম।
চিত্রধারা নামের মধ্যেই লুকিয়ে আছে তার রূপ। চিত্র মানে ছবি, আর ধারা মানে অবিরাম বয়ে চলা জল। চারিদিক থেকে নেমে আসা এই জলের ধারা পাথরের গায়ে গায়ে তৈরি করেছে অসংখ্য নকশা, যেন প্রকৃতি নিজেই তুলি হাতে ছবি এঁকেছে। জগদলপুর শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে হওয়ায় চিত্রধারা পৌঁছানো খুবই সহজ। স্থানীয় মানুষদের কাছে এটি একটি প্রিয় বিশ্রামের জায়গা। সবুজ গাছপালা, ঝর্ণার ছন্দে মন যেন আপনিই হালকা হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি জগদলপুর ঘুরতে আসো তাহলে চিত্রধারা জলপ্রপাত কখনোই মিস করবে না, কারণ এখানে শুধু জল নয়, প্রকৃতি কথা বলে, নীরবে, গভীরভাবে। চিত্রধারা ওয়াটারফলস দেখার পর এবার আমাদের পরের গন্তব্য মেন্দ্রি ঘুমর। মেহেন্দ্রি ঘুমার ওয়াটারফলস, এখানে নাইট ক্যাম্পিং, বনফায়ার এসব হয়, তার জন্য আলাদা টাকা লেখা আছে দেখছি। কিতনা? 50 रुपीस। अच्छा, महेंद्री घुमर। मेहंद्री गांव के लिए? हाँ। और गांव का नाम? जी, और झरना को बोलते हैं घुमर। घुमर, तो इसलिए मेहंद्री घुमर। जी सर। और ये उसके बाद जो तामड़ा है सर। तामड़ा, जी सर। तामड़ा घुमर। जी। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি স্থানীয় মানুষের মুখে নামটা না শুনলে অরিজিনাল যে উচ্চারণ সেটা সঠিকভাবে বোঝা যায় না। তো এটাই হচ্ছে মেহেন্দ্রি ঘুমর। জগদলপুর শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির গভীরে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য, মেহেন্দ্রি ঘুমর জলপ্রপাত। ছত্তিশগড়ের বস্তার জেলার এই জলপ্রপাতটি এখনো অনেক পর্যটকের কাছে অচেনা, তাই একে বলা যায় সত্যিকারের অফবিট ডেস্টিনেশন। এই জায়গাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো তার নির্জনতা ও প্রাকৃতিক শান্তি। এখানে বড় কোনো ভিড় নেই, নেই দোকানপাটের হইচই, শুধু প্রকৃতি আর প্রকৃতি। মেহেন্দ্রি ঘুমর জলপ্রপাতটি গড়ে উঠেছে পাহাড়ি ঝর্ণার জলে। উঁচু পাথরের প্রাচীর বেয়ে নেমে আসা সাদা জলের ধারা নিচে পড়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। জলপ্রপাতের চারপাশে রয়েছে ঘন জঙ্গল ও পাহাড়ি পথ। জলের শব্দ, চারপাশে সবুজ জঙ্গল আর পাথরের গায়ে জমে থাকা শ্যাওলা মিলিয়ে একেবারে স্বর্গীয় পরিবেশ। এবার এক অপরূপ সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা আর এক প্রাকৃতিক বিস্ময় হল তামড়া ঘুমর জলপ্রপাত। জগদলপুর শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে চিত্রকূট জলপ্রপাতের কাছাকাছি অবস্থিত এই জলপ্রপাতটি এখনো তুলনামূলকভাবে কম পরিচিত। যেখান থেকে জল নিচে গিয়ে পড়ছে, আমি প্রায় সেখানে এসে গেছি। কি অসাধারণ দৃশ্য! এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 100 ফুটের বেশি। হঠাৎ করে এখান থেকে বিপুল জলরাশি সোজা নিচে আছড়ে পড়ে তৈরি করেছে এক গভীর খাদ আর প্রবল গর্জন। কি ভয়ঙ্কর সুন্দর, তাই না? এবার আমি তোমাদের ওই পাশ থেকে কেমন লাগছে তা দেখাই। সত্যি, জগদলপুর না আসলে বোঝা যেত না কেন জগদলপুরকে জলপ্রপাতের শহর বলে। এই হচ্ছে চিত্রকূট ওয়াটারফলস।
ইন্দ্রাবতী নদী এখান থেকে প্রায় ৯৫ ফুট ওপর থেকে নিচে এসে পড়েছে। চিত্রকূট জলপ্রপাতের ইতিহাস বহু প্রাচীন। চিত্র অর্থাৎ অপরূপ বা ছবির মতো সুন্দর, আর কূট অর্থাৎ উঁচু ভূমি বা পাহাড়ি অঞ্চল। চিত্রকূট গঠিত হয়েছে ইন্দ্রাবতী নদীর ওপর, যা ছত্তিশগড়ের ঘন বস্তার জঙ্গলের বুক চিরে প্রবাহিত। ঐতিহাসিকভাবে চিত্রকূট নামটি এসেছে চিত্রকূট ধাম থেকে, যে জায়গায় রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ বনবাসকালে সময় কাটিয়েছিলেন। ব্রিটিশ আমলে ইউরোপীয় ভ্রমণকারীরা প্রথমবার এই জলপ্রপাতের ছবি তুলে একে দ্য নায়াগ্রা অফ ইন্ডিয়া নামে পরিচিত করেন। বর্তমানে চিত্রকূট জলপ্রপাত শুধু ছত্তিশগড় নয়, গোটা ভারতের এক গর্বের স্থান। বিশেষ করে এই ডান দিকটা দেখাবো, নদীতে কতটা জল আছে। এটা অন্য সময় শীতকালে কিন্তু এই দিকটা জল থাকে না। এখন এই পুরো ভরা নদী, একেবারে একটা বিশাল একটা জায়গা জুড়ে এখানে পড়ছে। এই চিত্রকূট ওয়াটারফলসের পাশেই রয়েছে এরকম বড় একটা শিব মন্দির। এই জায়গাটা বেশ শান্তির জায়গা। এই বড় একটা বটগাছের পাশে এইরকম একটা শিব মন্দির। চিত্রকূট জলপ্রপাত হয়ে এবার চলে যাব কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত তীরথগড় জলপ্রপাত দেখতে। দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। গাড়িতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা মতো। এই হচ্ছে তীরথগড় জলপ্রপাত, বস্তার জেলার সবচেয়ে উঁচু জলপ্রপাত। বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নামলে একেবারে জলপ্রপাতের সামনে পৌঁছে যাওয়া যাবে। কি অপূর্ব দৃশ্য, না দেখলে অনুভব করা যাবে না এর বিশালত্ব। কয়েক স্টেপে বিশাল জলরাশি একেবারে নিচে এসে পড়ছে। এর উচ্চতা প্রায় ৩০০ ফুট। তীরথগড় নামটির মধ্যে লুকিয়ে আছে এর ইতিহাস। তীরথ বা তীর্থ শব্দের অর্থ পবিত্র স্থান। স্থানীয় বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে এই অঞ্চল ছিল দণ্ডকারণ্যের মধ্যে, যার উল্লেখ রয়েছে রামায়ণে। এই ঘন অরণ্যে সাধু সন্ন্যাসীরা ধ্যান করতেন, আর সেই কারণেই তীরথগড়কে এক পবিত্র তীর্থস্থান হিসাবে মানা হয়। এই হচ্ছে কাঙ্গের ভ্যালি। ১৯৮২ সালে এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা ছত্তিশগড়ের বস্তার জেলার মধ্যে অবস্থিত কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। তো নভেম্বরে সম্ভবত খুলবে, এখন অক্টোবরের আজ ১২ তারিখ। এটা ডেন্স ফরেস্টের জন্য খুব বিখ্যাত। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি এই জাতীয় উদ্যানের ভেতরে ঘোরা যায়। বন্ধুরা, এবার তোমাদের মোট খরচের বিষয়ে জানিয়ে রাখি। মোটামুটি ২ দিন লাগে জগদলপুর ঘুরতে, তবে আমরা একদিনে যেটুকু ঘুরেছি তা এই ভিডিওতে তুলে ধরলাম।
জগদলপুরে দুরাত্রি থাকতে হোটেল খরচ আমাদের হয়েছে 3,000 টাকা, আর গাড়িতে পড়েছে 4,500 টাকা। খাওয়া দাওয়া নিয়ে দুজনের মোট খরচ প্রায় 8,500 টাকা মতো, অর্থাৎ মাথা পিছু 4,250 টাকা করে। এখানে কিন্তু ট্রেন খরচ ধরা নেই। তোমরা যারা স্লিপার বা এসিতে আসবে তার খরচ কিন্তু আলাদা করে যোগ করে নিও। বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে আমার চ্যানেল থার্স্টি আই। আমি নিয়মিত আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ও সেখানকার ইতিহাস এবং অসাধারণ দৃশ্যের ভিডিও আপলোড করি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।